হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর যে প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য যে ভাবনা সেই চ্যাপ্টার আজকে আমরা শুরু করব। এখানে প্রথম যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি বায়ুমণ্ডল কী জিনিস। তাহলে আমরা জানবো বায়ুমণ্ডল কী জিনিস। বায়ুমণ্ডল কি? আমরা যে পৃথিবীতে বসবাস করি সেই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় হচ্ছে কি 1500 কিলোমিটার জুড়ে তোমার হচ্ছে কি নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প, এরকম যে অদৃশ্য গ্যাস আছে তার গ্যাসের একটা আস্তরণ বা আবরণ বর্তমান। ঠিক আছে, সেই আস্তরণ বা আবরণকে আমরা কি বলছি? তোমার হচ্ছে কি বায়ুমণ্ডল। এবার এই যে বায়ুমণ্ডল আছে তার বায়ুমণ্ডলে কি আছে? উপাদান আছে। তাহলে এবার আমাদের জানতে হবে বায়ুমণ্ডলের উপাদান কি কি আছে। বায়ুমণ্ডলের উপাদান মধ্যে আমরা দেখো, আমরা পৃথিবীতে বসবাস করি কি জানো? তোমার হচ্ছে কি উদ্ভিদ বসবাস করে, প্রাণী বসবাস করে, অর্থাৎ জীবজগৎ বসবাস করে। তাহলে এই জীবজগতের প্রয়োজনীয় যে জিনিস তার মধ্যে অনেক হচ্ছে কি বায়ুমণ্ডল থেকে আমরা গ্রহণ করি। তাহলে আমাদের যে প্রয়োজন অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদের যা প্রয়োজন তার অনেক অংশই হচ্ছে কি বায়ুমণ্ডলে আমাদের পর্যাপ্ত দেয় বলে আমরা কি থাকি, বেঁচে থাকি। তার মধ্যে দেখো উদ্ভিদ হচ্ছে কি এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ আছে উদ্ভিদ। তাহলে উদ্ভিদের প্রধান যে খাদ্য সেই খাদ্য হচ্ছে কি তোমার হচ্ছে কি নাইট্রোজেন। ওদের পুষ্টির জন্য যে জিনিসটা দরকার তার মধ্যে মাটি থেকে তাদের শিকড়ের সাহায্যে যে জিনিসটা সংগ্রহ করে সেটা হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন তারা সংগ্রহ করে দিয়ে তারা হচ্ছে কি পুষ্টি বৃদ্ধি করে। আর কি করে? আর হচ্ছে কি ওরা খাবার জন্য অর্থাৎ সালোক সংশ্লেষ করে, অর্থাৎ তার জন্য লাগে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে উদ্ভিদের প্রয়োজন হচ্ছে কি 1 নম্বর হচ্ছে কি নাইট্রোজেন, 2 নম্বর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে সেই তোমার হচ্ছে কি নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে নেয়? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে নেয়। এবং বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হচ্ছে কি তোমার নাইট্রোজেন, যেহেতু উদ্ভিদ সবচেয়ে বেশি পৃথিবীতে। হ্যাঁ, তাহলে 1 নম্বর যে উপাদান তাটা হচ্ছে কি নাইট্রোজেন। এর পরিমাণ প্রায় হচ্ছে কি 78%, অনেকটা পরিমাণ বেশি। ঠিক আছে, তাহলে উদ্ভিদের প্রয়োজন যেটা ছিল সেই প্রয়োজনের মধ্যে একটা হচ্ছে কি নাইট্রোজেন আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডে হচ্ছে কি এখানে আমরা 4-এ রাখি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে কি N2। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%-এর কাছাকাছি বায়ুমণ্ডলে। ঠিক আছে, এর পরিমাণ হচ্ছে কি 0.03%-এর কাছাকাছি। এটা গেল হচ্ছে কি উদ্ভিদের প্রয়োজনীয় জিনিস। এবার হচ্ছে কি তুমি দেখো প্রাণীরা বসবাস করে। তাহলে প্রাণীদের জন্য প্রধান যে জিনিস সেটা হচ্ছে কি আমরা খাবারের থেকে তুমি দেখবে অক্সিজেন বেশি পরিমাণ নেই, অর্থাৎ আমরা বায়ুমণ্ডল থেকে অক্সিজেন প্রতিবরত নিচ্ছি। তার মানে বায়ুমণ্ডলের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে, তার জন্য আমরা কি করতে বেঁচে থাকতে পারছি। তাহলে মানে দ্বিতীয় যে প্রধান উপাদান সেটা হবে অবশ্যই অক্সিজেন হবে। তাহলে ঠিক আছে, তাহলে 2 নম্বরে তোমার হচ্ছে কি অক্সিজেন। এর পরিমাণটা প্রায় হচ্ছে কি তোমার 20%-এর কাছাকাছি। এবার আমাদের পরিবেশে অর্থাৎ বায়ুমণ্ডলে অনেক নিষ্ক্রিয় গ্যাস আছে। নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমরা কি করবে? তোমরা অলরেডি জানো কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এই হচ্ছে কি তোমার হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। এগুলো তুমি একদম মুখস্থ করবে। তোমার হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসগুলি কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ঠিক আছে, এর মধ্যে আর্গন সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়। তার মানে তোমার 3 নম্বরে আসছে কি আর্গন। এর পরিমাণ 0.9%-এর কাছাকাছি। এই গেল হচ্ছে কি
প্রধান যে উপাদানের মধ্যে হচ্ছে কি এখানে। এরপরে যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি, আমরা দেখবে পরিবেশে বায়ুমণ্ডলে কি হয়, তোমার মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি হয়। এবার মেঘ তৈরি হওয়ার জন্য প্রধান যে দুটো উপাদান তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে জলীয় বাষ্প আর একটা হচ্ছে কি ধূলিকণা। তাহলে ধূলিকণা না থাকলে তোমার মেঘ হবে না, আবার হচ্ছে কি জলীয় বাষ্প ছাড়াও মেঘ হবে না। তার মানে এই বায়ুমণ্ডলে মেঘের সৃষ্টি হয়, তার মানে হচ্ছে কি কি আছে, ধূলিকণাও আছে, আবার হচ্ছে কি তোমার জলীয় বাষ্প আছে। তার মানে 5 নম্বরে আমাদের আসবে কি জলীয় বাষ্প। ঠিক আছে। 6 নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে কি ধূলিকণা। ধূলিকণা। এরপরে আমাদের যেটা আছে আরও পরিবেশে কি আছে, হাইড্রোজেন আছে। ঠিক আছে। আরও নিষ্ক্রিয় গ্যাসের কথা বললাম, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। তার মধ্যে কি আছে, হিলিয়াম আছে। বাকি যে গ্যাসগুলা সেগুলো হচ্ছে কি আমরা একটু উঁচু ক্লাসে পড়বো। এই গ্যাসগুলার হচ্ছে কি তোমার হচ্ছে কি বেগ, আমাদের এমন বেগ আছে যেটা হচ্ছে কি পৃথিবীর আকর্ষণ ছেড়ে ছড়ে যাচ্ছে। তার মানে বায়ুমণ্ডলে এই অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে কি অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা ধূলিকণা লিখলাম। 7-এ হচ্ছে কি আমাদের হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে। 7-এ আমরা লিখতে পারি কি 7-এ হয়ে গেল। এবার 8-এ আমরা লিখতে পারি হচ্ছে কি তোমার ওজোন গ্যাস হতে পারে। ঠিক আছে, ওজোন গ্যাস হতে পারে। ওজোন গ্যাস আমাদের হচ্ছে কি বর্তমান বায়ুমণ্ডলে। আরও তোমার আছে, তোমার হচ্ছে কি বিভিন্ন অক্সাইড, নাইট্রিকের যে অক্সাইড, সেই অক্সাইড বর্তমান আমরা এদিকে লিখি। ঠিক আছে। 9 নম্বর হচ্ছে কি নাইট্রোজেনের অক্সাইড, অর্থাৎ NO2 বা N2O অথবা হচ্ছে কি NO। এই যে অক্সাইডগুলো বর্তমান, তার মানে অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে লিখতে পারি। হ্যাঁ, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি। 9-এ হচ্ছে কি নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড। ঠিক আছে। 10 নম্বর আমাদের হতে পারে হচ্ছে কি কিছু পরিমাণ কি থাকে, মিথেন গ্যাস থাকে। মিথেন গ্যাস কি হয়, আমাদের যে নালা আছে সেই নালাতে ধরো হচ্ছে কি যদি পচা অনেক জিনিস থাকে, বিভিন্ন হচ্ছে কি তোমার আগাছা জন্মায়, সেখান থেকে বায়ু ভেতর থেকে, মাটির ভেতর থেকে তখন কি হয়, তখন মিথেন গ্যাস খুব প্রচুর পরিমাণে বেরিয়ে আসে। তার মানে এখানে আমাদের কি আছে, মিথেন গ্যাস আছে। ঠিক আছে। তার মানে এই হচ্ছে কি মোটামুটি ধরো তোমার বায়ুমণ্ডলের উপাদান। এবার এই উপাদান আর একটা কি আছে, একটা হিলিয়াম বাদ গেল, তাই না? আর একটা তোমার হচ্ছে কি হিলিয়াম, নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হচ্ছে কি হিলিয়াম। এবার তুমি দেখো এই যে উপাদানগুলোর মধ্যে আমরা যেটা দেখলাম, সেই উপাদানগুলোর মধ্যে এই ধরো হচ্ছে কি একটা হচ্ছে কি মিথেন, এই তোমার হচ্ছে কি জলীয় বাষ্প, এই হচ্ছে কি তোমার ওজোন গ্যাস। ঠিক আছে, ওজোন গ্যাস, এই জলীয় বাষ্প, তারপরে হচ্ছে কি এই মিথেন গ্যাস, এই জিনিসগুলো হচ্ছে কি এরা হচ্ছে কি পরিবেশে যখন সূর্যকিরণ আসে পড়ে দিয়ে ভূপৃষ্ঠ থেকে সেই সূর্যকিরণে কি হয়, প্রতিফলিত হয়। এবার প্রতিফলিত হওয়ার সময় যে তাপ, এই তোমার হচ্ছে কি মিথেন গ্যাস, তোমার হচ্ছে কি জলীয় বাষ্প, এরা কি করে তাপটা শোষণ করে নেয়, দিয়ে পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি করে। তার জন্যে এদেরকে বলা হয় তোমার হচ্ছে কি কি গ্যাস, এদেরকে বলা হয় তোমার গ্রিন হাউস গ্যাস। এদেরকে কি বলা হয়, গ্রিন হাউস গ্যাস বলা হয়। এই গেল হচ্ছে কি বায়ুমণ্ডলের উপাদান। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে বায়ু স্তর আস্তে 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 প্রায় 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এই বিস্তৃত যে অংশ আছে, সব অংশে তোমার কি পাওয়া যায় না, সমানভাবে বায়ুমণ্ডলের উপাদান একই নয়, বিভিন্ন স্তরে হচ্ছে কি তোমার হচ্ছে কি বায়ুমণ্ডলের বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়ে যায়। তার মানে এবার আমাদের কি জানতে হবে, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আমরা শিখব, কি কি স্তর আছে। তাহলে নেক্সট যে আমাদের জিনিস সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর।
আমরা যদি ভূপৃষ্ঠ থেকে একদম প্রায় 1500 কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে যদি আমরা বায়ুমণ্ডলকে আমরা স্তর হিসাবে বিন্যস্ত করি তাদের ধর্ম হিসাবে, তাহলে আমরা বিভিন্ন স্তর পাই। সেই স্তরগুলোর মধ্যে প্রথম যে স্তর তাকে বলছি আমরা ট্রপোস্ফিয়ার। প্রথম যে স্তর তার নাম হচ্ছে কি ট্রপোস্ফিয়ার। 2 নম্বর যে স্তর তাকে কি বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। 2 নম্বর স্তরের নাম স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর যে স্তর তাকে বলা হয় মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। 4 নম্বর যে স্তর তার স্তরের নাম হচ্ছে কি থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। সব কথাগুলো আছে দেখো, তার উপরে আছে একটা করে ওয়ার্ড আছে আর স্ফিয়ার আছে, ঠিক আছে। 5 নম্বর যে স্তর এই স্তরকে বলা হয় এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। আর 6 নম্বর স্তরের নাম হচ্ছে কি ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। এখানে প্রত্যেক দেখো হচ্ছে কি স্ফিয়ার কথাটা আছে। এই স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি অঞ্চল। অঞ্চল, ঠিক আছে। স্ফিয়ার কথার অর্থ হচ্ছে কি অঞ্চল। আর এখানে দেখবে ট্রপোজ আছে, এটা হচ্ছে স্ট্র্যাটোস আছে, এটা হচ্ছে কি মেসোস আছে, এটা হচ্ছে থার্মোস আছে, এটা হচ্ছে এক্সোস আছে, এই হচ্ছে ম্যাগনেটোস আছে। এই ওয়ার্ডগুলো সব আলাদা আলাদা মিনিং। সেই যে স্তরের কথা আমরা বলবো সেই স্তরের বৈশিষ্ট্যকে মাথায় রেখে এই নামগুলো এসেছে। ট্রপোজ, স্ট্র্যাটোস, মেসোস, তারা এর একটা হচ্ছে কি মানে আছে, বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই জিনিসগুলো দেওয়া হয়েছে। এবার আমরা যেটা করব প্রত্যেকটা স্তর সম্পর্কে আমরা আলোচনা করব। তোমার মাধ্যমিক পরীক্ষায় এই যে স্তর এখান থেকে কোশ্চেন তোমার আসবে, আমরা এমনভাবে আলোচনা করব কোনো কোশ্চেন যেন বাদ না যায়, ঠিক আছে। সেরকমভাবে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা ট্রপোস্ফিয়ার সম্পর্কে আলোচনা করি। তাহলে দেখো আজকে প্রিলিমিনারি যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমরা আলোচনা করলাম। এবার হচ্ছে কি আমরা যেটা আলোচনা করব ট্রপোস্ফিয়ারের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। প্রথম যেটা নাম হচ্ছে কি বায়ুমণ্ডলের স্তর। দ্বিতীয় যেটা আমরা তোমার হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে এই স্তরের বিস্তার কত দূর সেটা সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। তার মানে হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে বিস্তার কত দূর সেটা তোমাকে জানতে হবে। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি উপাদান। এইবার এটা হচ্ছে কি উপাদান কি আছে। সব জায়গায় তোমার একই উপাদান তুমি কি করতে পাবে না, ঠিক আছে। তাহলে বিভিন্ন স্তরের উপাদান বিভিন্ন রকম হবে। তার জন্য তোমাকে কি করতে হবে উপাদান সম্পর্কে তোমাকে জানতে হবে। তারপর হচ্ছে কি উষ্ণতার কীরকম পরিবর্তন হয়, উষ্ণতার কি হচ্ছে কি কেমন ধরনের পরিবর্তন হয় সেটা তোমাকে জানতে হবে। তারপরে জানতে হবে তোমার চাপের পরিবর্তন কেমন হয়, ঠিক আছে। তারপরে যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কি তোমার এর প্রধান প্রধান বৈশিষ্ট্য কি। তার মানে হচ্ছে কি বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, বৈশিষ্ট্য, ঠিক আছে। এই যে সাধারণ আমি যে ছক আকারে লেখার চেষ্টা করছি এটা তোমাদের হচ্ছে কি খুব ভাইটাল। আর এই ক্লাসগুলো তোমরা সব লিখে লিখে করবে। আমি যা যা করছি তুমি আস্তে আস্তে খাতায় লিখে লিখে করবে। তোমাদের ক্ষেত্রে কি হবে খুব ভালো হবে এবং তোমাদের ক্লাসটা করার তোমার সার্থক হবে, ঠিক আছে। তাহলে প্রথম যে স্তর সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, ঠিক আছে। এখানে দেখো এই যে ট্রপোজ একটা আছে আর একটা হচ্ছে কি স্ফিয়ার আছে। স্ফিয়ার মানে কি সেটা তো আমরা বললাম। স্ফিয়ার মানে হচ্ছে কি অঞ্চল, ঠিক আছে, অঞ্চল। আর এই ট্রপোজ করার অর্থ হচ্ছে কি
অশান্ত, মানে শান্ত থাকে না যে স্তর, তাকে বলছি আমরা অশান্ত। তার জন্যে এই স্তরটা শান্ত থাকে না। কেন শান্ত থাকে না আমরা আলোচনা করব। তার জন্য এই স্তরটার নাম হচ্ছে কি ট্রপোস, মানে অশান্ত অঞ্চল। তাহলে অশান্ত স্ফিয়ার মানে ট্রপোস্ফিয়ার মানে অশান্ত অঞ্চল, ঠিক আছে। এই যে স্তর, এই স্তরের একদম ঊর্ধ্বসীমাকে, সেই তার একটা নাম আছে, সেই নামটা তাকে বলা হয় ট্রপোপোজ। কি বলা হয়? এই স্তরের ঊর্ধ্ব স্তরকে কি বলা হয়? ট্রপোপোজ। তোমাকে কোশ্চেন নিতে পারে যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরকে কি বলা হয়, তখন তার উত্তর কি হবে? ট্রপোপোজ, ঠিক আছে। একটা যেমন আমরা পরপর কোশ্চেন আনসার করে আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে বিস্তার। ভূপৃষ্ঠ থেকে বিস্তার যদি আলোচনা করি, পৃথিবী হচ্ছে কি তোমার একদম গোলাকার নয়, ডিম্বাকার। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটা হচ্ছে কি স্ফীত, আর হচ্ছে কি মেরু অঞ্চলটা হচ্ছে কি তোমার হচ্ছে কি চাপা। আমরা যদি বিস্তারের কথা বলি, তাহলে নিরক্ষীয় অঞ্চলের বিস্তার হচ্ছে কি এর প্রায় 18 কিমি। নিরক্ষীয় অঞ্চলে তোমার হচ্ছে কি বিস্তার হচ্ছে কি প্রায় 18 কিমি। আর মেরু অঞ্চলে যদি আমরা বলি, সেটা হচ্ছে কি প্রায় 9 কিমি। এবার যদি আমরা গড় কথা বলি, তাহলে গড়ে হচ্ছে কি এর বিস্তার আমরা বলবো 10 কিমির কাছাকাছি, প্রায় 10 কিমি। তার মানে ভূপৃষ্ঠ থেকে 10 কিমি পর্যন্ত এই বায়ুস্তর বিস্তার লাভ করে। পরীক্ষায় কোশ্চিন তোমাকে দিতেই পারে যে ট্রপোস্ফিয়ারের বিস্তার কত, তখন আমরা কি লিখব? প্রায় 0 থেকে 10 কিমি, ভূপৃষ্ঠ থেকে 10 কিমি পর্যন্ত এর বিস্তার। এবার দেখো নেক্সট যেটা আলোচনা করছি সেটা হচ্ছে কি উপাদান। এর কি কি উপাদান আছে? আমরা জীবজগৎ কোথায় বসবাস করি? তোমার হচ্ছে কি এই ট্রপোস্ফিয়ারে বসবাস করি, আমরা উপরে বসবাস করি না। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে যে আমরা বায়ুমণ্ডলের কোন স্তরে বসবাস করি, তখন কি উত্তর হবে? তোমার ট্রপোস্ফিয়ারে আমরা বসবাস করি, জীবজগৎ আমরা ট্রপোস্ফিয়ারে বসবাস করি। এবার এখানে উপাদান কি? তার মানে জীবজগতে প্রয়োজনীয় যে জিনিস, প্রয়োজনীয় যে উপাদান, সেই উপাদানগুলাই এর হচ্ছে কি প্রধান উপাদান। 1 নম্বর হচ্ছে কি কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম, একটা হচ্ছে কি নাইট্রোজেন, অবশ্যই থাকবে। 2 নম্বর কি আলোচনা করলাম? অক্সিজেন, অবশ্যই থাকবে। 3 নম্বর কি কার্বন ডাইঅক্সাইড, অবশ্যই থাকবে। 4 নম্বর, এগুলো সব জীবজগতে প্রয়োজনীয় তোমার হচ্ছে কি উপাদান, এগুলো না থাকলে জীবজগৎ থাকতে পারবে না। 4 নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে কি জলীয় বাষ্প। জলীয় বাষ্প না থাকলে তোমার কি হয় না? কোনো বৃষ্টি হয় না। 5 নম্বর হচ্ছে কি ধূলিকণা কি থাকতে হবে? অবশ্যই থাকতে হবে। এই হচ্ছে কি জিনিস। তার মানে বায়ুমণ্ডলের প্রধান যে উপাদান, জীবজগতের যে প্রয়োজনীয় উপাদান, সে অবশ্যই সেই উপাদানগুলো সবাই হচ্ছে কি তোমার এই ট্রপোস্ফিয়ারের বর্তমান। এবার যদি আমরা ভর হিসাবে বলি ঘনত্ব, ঘনত্ব কি? তুমি ধরো একটা তোমার হচ্ছে কি জারে তুমি কিছু বায়ু নিলে, তাহলে সেই জারে বায়ু নিয়ে ট্রপোস্ফিয়ারে বায়ু নিলে, দিয়ে ওজন করলে, আর তুমি একদম অনেক উঁচুতে গিয়ে সেখান থেকে বায়ু নিয়ে ওজন করলে দেখা যাবে একই তোমার বোতল, তাহলে দেখা যাবে তোমার ট্রপোস্ফিয়ারে যে বায়ুটা নিচ্ছো সেখানে ওজন অনেক বেশি, আর তোমার ঊর্ধ্বস্তরে যে বায়ুটা নিচ্ছো সেখানে ওজন অনেক কম। কেন কম? তার কারণ হচ্ছে কি ঘনত্ব বেশি, ঠিক আছে। তুমি যদি 1 লিটার জল নাও, তার ওজন হবে, মানে ভর যদি করো তাহলে তার ওজন হবে তোমার হচ্ছে কি 1 কেজি প্রায়, ঠিক আছে। কিন্তু তুমি যদি 1 লিটার তেল নাও, তাহলে ওজন তোমার 1 কেজি হবে না। 1 লিটার কেরোসিন তেলের ওজন 900-র কাছাকাছি, ঠিক 1 লিটার তোমার হচ্ছে কি তোমার সর্ষে তেলের ওজন 940 গ্রামের কাছাকাছি। তার মানে এটা ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে ঘনত্ব যার বেশি, জলের ঘনত্ব 4 ডিগ্রিতে 1 ধরা হয়, তার জন্যে 1 কেজি হয়ে যায়। কিন্তু অন্যান্যর ঘনত্ব জলের থেকে কম, তার জন্যে তার ওজন কি হয় না 1 কেজি। 1 লিটারের তোমার হচ্ছে কি ওজন 1 কেজি হয় না, ঠিক আছে। আবার পারদ যদি নাও তাহলে তার ওজন কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এখানেও তাই। তার মানে এই উপাদানের ক্ষেত্রে এখানে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব অনেক বেশি।
ঠিক আছে, তাহলে ঘনত্ব বেশি থাকলে তোমার কি হবে, ওজন বেশি হবে, ভর বেশি হবে। তার মানে এখানে হচ্ছে কি ভরও কি হবে, বেশি হয়। তার মানে আমরা কি বলতে পারবো, তোমাকে পরীক্ষায় কোশ্চিন যদি দেয় যে বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ঘনত্ব বেশি, তাহলে ঘনত্ব বেশি, তোমার তাহলে উত্তর কত হবে, তোমার হচ্ছে ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর ওজন বেশি বা ভর বেশি, তখন তোমার কি হবে, তোমার হচ্ছে কি ট্রপোস্ফিয়ার উত্তর হবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে কি উপাদানের কথা। এবার হচ্ছে কি উষ্ণতা। উষ্ণতা হচ্ছে কি আমরা, তুমি দেখবে এখানে থেকে তুমি যদি পাহাড়ে উঠে পড়ো তোমার উষ্ণতা অনেক কম। তুমি যদি এখানে বসবাস করো, এখানে যা উষ্ণতা, ধরো শীতকালে এখানে গড়ে হচ্ছে কি 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 15 থেকে হচ্ছে কি 15 ডিগ্রি কাছাকাছি। তুমি যদি পাহাড়ে চলে যাও সেখানে দেখবে তোমার গড়ে 3 থেকে 4 ডিগ্রি। তার মানে তুমি যদি যত তুমি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠবে উষ্ণতা কি হবে, কমে যাচ্ছে। তার মানে এই স্তরে উষ্ণতার পরিবর্তন কি হয়, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে উষ্ণতা কি হবে, কমে যায় বা হ্রাস পায়। ঠিক আছে, এটা পরের যে পয়েন্ট। এবার কত পরিমাণ কমে, 1 কিমি তুমি যদি উপরে উঠো তাহলে এখানে যা উষ্ণতা, 1 কিমি উপরে কত উষ্ণতার পরিবর্তন হবে, সেটা বলছে যে কি প্রতি কিমিতে কত কমে, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, তোমাকে পরীক্ষায় কোশ্চিন দিতেই পারে যে কি, ধরো বলল যে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার কত পরিবর্তন হয়, তখন তোমাকে বলতে হবে 6.5 অর্থাৎ 6.5 ডিগ্রি উষ্ণতা, ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয়ে যায়, কমে যায়। ঠিক আছে, এখানে তুমি দেখো যখন তুমি উপরে যাচ্ছ অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে, তখন তোমার উষ্ণতা কমে যাচ্ছে। তার জন্যে এই স্তরটার একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটাকে বলা হয় ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর। তোমাকে পরীক্ষায় কোশ্চিন দিতেই পারে যে কি, যে বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বলা হয়, তখন তুমি সে উত্তরটা কি হবে, অবশ্যই ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে এই গেল উষ্ণতার পরিবর্তন সম্পর্কিত কথা। এবার হচ্ছে কি চাপের পরিবর্তন। এই চাপের পরিবর্তন, চাপ আমাদের বায়ুমণ্ডলে, আমরা বায়ুমণ্ডলের ভেতরে হচ্ছে ডুবে আছি, তাহলে বায়ুমণ্ডল আমাদের ওপর কি দিচ্ছে, চাপ দিচ্ছে, চারিদিক থেকে চাপ দিচ্ছে। এবার এই চাপটা হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠে, আমরা যদি হচ্ছে কি সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি থাকি, সমুদ্রপৃষ্ঠ হচ্ছে কি ভূপৃষ্ঠের মধ্যে সবচেয়ে নিচুতম স্থান বলে বর্ণনা করা হয়। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বায়ু যে আমাদের উপর চাপ দেয়, সেই চাপকে আমরা কি ধরি, 1 অ্যাটমসফিয়ার চাপ, 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটিএম, 1 এটিএম। এবার বিস্তৃত কত, ভূপৃষ্ঠ থেকে এই স্তরে বিস্তৃত 10 কিমি। তার মানে সবচেয়ে বেশি কত চাপ দেয় এই স্তরে, 1 অ্যাটমসফিয়ার, আর সবচেয়ে কম কত চাপ দেয়, 1/10 এটিএম, অর্থাৎ এটাকে আমরা বলতে পারবো 10⁻⁻1 এটিএম। তার মানে এই স্তরের সবচেয়ে উঁচু যে স্তর সেটাকে আমরা বলছি, সেখানে তোমার বায়ুর চাপ কত দেবে, 10⁻⁻1 এটিএম। কি করে বুঝবে, তুমি ধরো পাহাড়ে উঠছো, গাড়ি করে পাহাড়ে উঠছো, পাহাড়ে ওঠার সময় তুমি দেখবে মাঝে মাঝে তোমার কানে ঝাপসা ধরে যায়। ঝাপসা ধরে যায় কেন, তুমি যখন নিচে ছিলে তখন হচ্ছে কি বায়ুর চাপ আলাদা ছিল, যখন তুমি উঠছো তখন বায়ুর চাপ আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন কি হচ্ছে, তোমার শরীরের ভেতর আর বায়ুর বাইরের যে প্রেশার সেটা হচ্ছে অ্যাডজাস্ট করছে। তাহলে অ্যাডজাস্ট করার জন্যে বায়ু হচ্ছে কি তোমার শরীরের ভেতর থেকে বাইরে বাড়ছে বা ভেতর থেকে বাইরে থেকে ভেতরে যাচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে। তার জন্য তোমার কি হয়ে যায়, কানে ঝাপসা ধরে যায়। ঠিক আছে, তাহলে এই হলো হচ্ছে কি চাপের পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা প্রধান বৈশিষ্ট্য আমরা এখান থেকে পড়ব। 1 নম্বর যে জিনিস সেটা হচ্ছে কি
আমরা অলরেডি জেনেছি যে কি আমাদের এই যে স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এখানে তুমি কি দেখছো, ধূলিকণা আছে, তোমার হচ্ছে জলীয় বাষ্প আছে, তার জন্য কি হচ্ছে, মেঘ হচ্ছে। তার মানে মেঘ হচ্ছে, মেঘ হলে তোমার কি হবে, মেঘ হলে হচ্ছে কি যেখানে তুমি মেঘ দেখবে সেখানেই বজ্রপাত হবে। তোমার মেঘ না থাকলে কি বজ্রপাত হয়? বজ্রপাত হয় না। তার মানে এই স্তরে তোমার কাছে মেঘ তৈরির জন্য যে উপাদান অর্থাৎ ধূলিকণা আর জলীয় বাষ্প সেটা বর্তমান, অর্থাৎ মেঘ তৈরি হলো। মেঘ তৈরি হলে সেখানে বজ্রপাতের সৃষ্টি হবে, বজ্রপাত হবে, ঠিক আছে। তার মানে এই স্তরে কি হয়, আবার কি হচ্ছে, উষ্ণতার পরিবর্তনও হচ্ছে, উষ্ণতার কি হচ্ছে, পরিবর্তনও হচ্ছে। আবার তুমি দেখবে কি হয়, তুমি শীতকালে তোমার উষ্ণতা কম থাকছে, আবার হচ্ছে কি বর্ষাকালে বৃষ্টি বেশি হচ্ছে, তোমার হচ্ছে কি আবার তোমার গ্রীষ্মকালে গরম বেশি হচ্ছে। এগুলো অনেকটা কিভাবে নির্ভর করে, আমাদের হচ্ছে কি সূর্য পৃথিবী থেকে অর্থাৎ অনেকটা দূরে চলে যায়, অনেক সময় কাছে আসে, তার জন্য এই পরিবর্তনটা হয় তাপের জন্য, ঠিক আছে। তার মানে আবহাওয়ার যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কোথায় লক্ষ্য করা যায়, এই স্তরে লক্ষ্য করা যায়। তার মানে আমরা এরকম লিখতে পারি যে কি এই স্তরে জলীয় বাষ্প, জলীয় বাষ্প, ধূলিকণা, ধূলিকণা থাকায়, ধূলিকণা থাকায় মেঘ, মেঘ, বৃষ্টিপাত, বৃষ্টিপাত, বজ্রপাত, বজ্রপাত হয় এবং এবং ঝড়ও সৃষ্টি হয়, ঝড় সৃষ্টি হয়। তাই এই স্তরকে আমরা কি বলি, ক্ষুব্ধ মণ্ডল বলি, অশান্ত অঞ্চল, ক্ষুব্ধ মণ্ডল আমরা বলে থাকি। পরীক্ষায় কোশ্চিন আসবে কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, তাহলে পরীক্ষায় কোশ্চিন কি হবে, ট্রপোস্ফিয়ার। কেন বলা হয়, তার উত্তর হচ্ছে কি এখানে যে এই স্তরে তোমার ধূলিকণা জলীয় বাষ্প থাকে, তার জন্য হচ্ছে কি মেঘ হয়, মেঘ হলে বজ্রপাত হবে, বজ্রপাত হয়, আর আরও হচ্ছে কি চাপের পার্থক্যের জন্য কি হয়ে যায়, তোমার হচ্ছে কি ঝড় হয়। বায়ুমণ্ডলে অনেক সময় এক জায়গায় চাপ বেশি হয় আর এক জায়গায় চাপ কম হয়, এই চাপটাও আবার নির্ভর করে জলীয় বাষ্পের উপর। হ্যাঁ, তাহলে এইরকম পরিবর্তনের জন্য কি হয়, ঝড় সৃষ্টি হয়, ঠিক আছে। তার জন্য এই স্তরকে আমরা কি বলবো, ক্ষুব্ধ মণ্ডল বলবো, ঠিক আছে। 2 নম্বর যে জিনিস, আমরা এই স্তরে কি করি, আমরা জীবজগৎ বসবাস করি। তাহলে এই স্তরে কি হয়, এই স্তরে জীবজগৎ বসবাস করে, জগৎ, জীবজগৎ বসবাস করে। 3 নম্বর যেটা, ধরো আমরা এখান থেকে আকাশকে নীল দেখি, কেন নীল দেখি সেই জিনিসটা আমাদের জানতে হবে। আমাদের তুমি যদি কি করো, এখান থেকে তুমি যদি আকাশকে দেখো অর্থাৎ এই ট্রপোস্ফিয়ার থেকে, তাহলে তুমি দেখছো, তুমি আকাশকে নীল দেখছো। তুমি যদি মহাকাশে চলে যাও তাহলে আকাশকে নীল দেখবে না, সেখানে তুমি দেখবে যে আকাশ হচ্ছে কি কালো, ঠিক আছে। তার মানে এখানে তুমি কেন নীল দেখছো সেই নীলটা তোমার, সেই কারণটা তোমাদের জানতে হবে। সূর্য, ধরো সূর্য যে রশ্মিটা দেয় সেটা হচ্ছে সাদা আলো। সাদা আলো কটা বর্ণের সমষ্টি, 7টা বর্ণের সমষ্টি, ভিভ গিয়র, ভিভ গিয়র, 7টা বর্ণের সমষ্টি। এটাকে ব্লু, এটা ইন্ডিগো, এটা হচ্ছে কি ভায়োলেট, এটা হচ্ছে রেড, এটা অরেঞ্জ, এটা তোমার হচ্ছে কি ইয়েলো, আর এটা হচ্ছে কি গ্রিন। তাহলে এই যে 7টা বর্ণের সমষ্টি মিলে সাদা আলো তৈরি হয়। এই সাদা আলো যখন আসে তখন বায়ুমণ্ডলে কি আছে, আমাদের ট্রপোস্ফিয়ারে ধূলিকণা আছে। তাহলে সেই ধূলিকণায় কি হয়, বিচ্ছুরণ হয়। ধূলিকণায় পড়লো দিয়ে কী হবে, বিচ্ছুরণ হবে, বিচ্ছুরণ হয়। এবার বিচ্ছুরণ কার বেশি হয় কার কম হয় সেটা নির্ভর করে সেই যে আলোর বর্ণের ওপর, ঠিক আছে। বর্ণ হচ্ছে কি তার তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হচ্ছে কি রেডের, এর হচ্ছে কি বেশি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য
বেশি, আর এদের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম। যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কম, তার বিচ্ছুরণ কম হয়, এর বিচ্ছুরণ কি হবে, এর বিচ্ছুরণ কি হবে, কম হবে, আর এদের বিচ্ছুরণ কি হয়, বেশি হয়। ঠিক আছে, এদের বিচ্ছুরণ কি হয়, বেশি হয়। কাদের কাদের, তোমার হচ্ছে ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, এদের হচ্ছে কি তোমার বিচ্ছুরণ বেশি হয়। এবার বিচ্ছুরণ যার বেশি হবে তাদেরকেই তোমার নজরে পড়বে। হ্যাঁ, এবার এই তিনটে বর্ণের মধ্যে ব্লু অর্থাৎ তোমার হচ্ছে কি নীল, সেটা আমাদের চোখের সেন্সিটিভ সবচেয়ে বেশি, তার জন্যে আমরা আকাশকে কি দেখি, নীল দেখি। ভালো করে লক্ষ্য করো এই ব্যাখ্যাটা, যে তুমি সাদা আলো 7টা বর্ণের সমষ্টি, তাহলে 7টা বর্ণের মধ্যে হচ্ছে ভিবগিওর, এই 7টা বর্ণ যখন আলো এসে পড়লো ধূলিকণায়, তখন ধূলিকণা হচ্ছে বিচ্ছুরণ হলো। এবার এই বিচ্ছুরণ কার উপর নির্ভর করে, বর্ণের, আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে যার কম সে হচ্ছে কি বিচ্ছুরণ তার বেশি হয়। কম হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এদের, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, সবচেয়ে বেশি ভায়োলেট বেশি, তারপর ইন্ডিগো, তারপর ব্লু। তাহলে এদের বিচ্ছুরণ সবচেয়ে বেশি হয়। তাহলে এদের বিচ্ছুরণ বেশি হওয়ার মধ্যে আমরা ভায়োলেট দেখি না, ইন্ডিগো দেখি না, আমরা ব্লু দেখি। ব্লু কেন দেখি, তার কারণ হচ্ছে কি আমাদের চোখের যে সেন্সিটিভ, সেই সেন্সিটিভ ব্লু লাইটে সবচেয়ে বেশি, তার জন্য হচ্ছে কি আকাশকে নীল দেখি। তাহলে পরীক্ষায় কোশ্চিন যদি বলে তাহলে আমরা আকাশকে নীল দেখি কেন, কিসের জন্য, তোমার হচ্ছে কি বায়ুর ধূলিকণার বিচ্ছুরণের জন্য আকাশকে আমরা নীল দেখি। এবং এই কোশ্চিনটা আমরা আবার আলোর যে চ্যাপ্টার সেখানে গিয়ে আমরা আলোচনা করব। এই গেল মোটামুটি তোমার হচ্ছে কি জিনিস। আর একটা কথা, আর একটা যেটা ধর্ম, সেটা হচ্ছে কি আমরা আগেই আলোচনা করেছি, সেটা হচ্ছে কি বায়ুমণ্ডলে তোমার হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি আছে, জলীয় বাষ্প আছে, মিথেন আছে। এই গ্রিন হাউস গ্যাস কি করে, তুমি সূর্য আলো পড়ছে ভূপৃষ্ঠে, তারপরে যখন বিকিরণ হচ্ছে, সেই বিকিরণের সময় এরা হচ্ছে কি ওই বিকিরণের তাপটা এরা শোষণ করে, দিয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়িয়ে দেয়। একে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। বুঝতে পারলে কি বলে না? তাহলে এরা হচ্ছে কি, তার মানে বায়ুমণ্ডলের তাপ বাড়ানোর জন্য দায়ী কারা, গ্রিন হাউস গ্যাস। কে কে, জলীয় বাষ্প, মিথেন, এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে তার জন্য হচ্ছে কি পরিবেশের উষ্ণতা বেড়ে যায়। এবার আমরা কতগুলা কোশ্চিন করি, যেমন হচ্ছে কি এখানে তোমার বায়ুমণ্ডলের তোমার ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বতম স্তরকে কি বলা হয়, ট্রপোপোজ। বলতে পারবে আমরা কোন অঞ্চলে বায়ুমণ্ডলে কোন স্তরে বসবাস করি, ট্রপোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের কোথায় ঘনত্ব সবচেয়ে বেশি, কোন স্তরে ঘনত্ব বেশি, ট্রপোস্ফিয়ারে। আবার তুমি বলবে কোন স্তরে জীবজগৎ বাস করে, ট্রপোস্ফিয়ারে। ঠিক আছে, কোন স্তরে হচ্ছে কি তোমার হচ্ছে কি তোমার ট্রপোস্ফিয়ারের বায়ুর উপাদান কি কি তুমি বলতে পারবে। ঠিক আছে, উষ্ণতার পরিবর্তন কেমন হয় সেটা সব বলতে পারবে। মানে সব কিছুর তোমার প্রশ্নের আনসার তুমি এর মধ্যে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো।